নমস্কার, নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের সামনে তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 1 তথা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি আগের ক্লাসে তোমাদের সামনে এই অধ্যায় থেকে এমসিকিউ ও এসএকিউ 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো, তোমাদের আজকে এই অধ্যায় থেকে প্রশ্নটি হলো, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ কাঠামো সম্পর্কে লেখো। এটি তোমাদের 4 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের প্রথম ইউনিট টেস্টে পরীক্ষায় এসে থাকে। প্রথমে তোমরা সূচনা বা ভূমিকা বলে পয়েন্ট করবে। অষ্টাদশ শতকের ফ্রান্সে প্রচলিত আর্থসামাজিক পরিকাঠামোর অসঙ্গতি ও ত্রুটির মধ্যেই ফরাসি বিপ্লবের মূল কারণ নিহিত ছিল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের জনসাধারণ 3টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। এরা ছিল 1 নম্বর প্রথম সম্প্রদায় ফার্স্ট স্টেট, 2 দ্বিতীয় সম্প্রদায় সেকেন্ড স্টেট এবং 3 তৃতীয় সম্প্রদায় থার্ড স্টেট। ঐতিহাসিক মার্সেল রাইনার এর মতে ফরাসি বিপ্লবের প্রকৃত কারণ উপলব্ধি করতে গেলে সামাজিক দিক বাদ দেওয়া চলে না। নিম্নে প্রাক বিপ্লব পূর্বে ফ্রান্সের সমাজ কাঠামো আলোচনা করা হলো। এরপরে তোমরা প্রথম পয়েন্ট করবে প্রথম সম্প্রদায় বা ফার্স্ট স্টেট। ফ্রান্সের জনসাধারণের 3টি সম্প্রদায়ের মধ্যে প্রথম সম্প্রদায় ছিল যাজক শ্রেণী। এদের সংখ্যা ছিল 1,20,000, অর্থাৎ ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 1%। মোট জনসংখ্যায় এরা সামান্য হলেও প্রবল প্রতাপশালী ছিল। এরা আইনের ঊর্ধ্বে থাকার ফলে রাজনৈতিক ও বিচার বিভাগীয় অধিকার ভোগ করত। রাজাকে শুধুমাত্র এরা স্বেচ্ছাকর প্রদান করত, কিন্তু অপরদিকে ভূমিকর, ধর্মকর, মৃত্যুকর এবং বিবাহকর নিজেরা আদায় করত। যাজকদের অনেকেরই নিজস্ব প্রাসাদ, দুর্গ ও গির্জা ছিল। বিপুল সম্পদের অধিকারী এইসব যাজকরা বিলাসব্যসন, ব্যভিচার, দুর্নীতি ও অনাচারের পক্ষে নিমজ্জিত ছিল। মূলত এরা রাষ্ট্রের সব রকম সুযোগ সুবিধা ভোগ করত। এই যাজক সম্প্রদায় উচ্চ যাজক ও নিম্ন যাজক 2 সম্প্রদায়ে বিভক্ত ছিল। মূলত নিম্ন যাজকরা সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। এরপরে তোমরা পয়েন্ট করবে দ্বিতীয় সম্প্রদায় বা সেকেন্ড স্টেট। অভিজাতরা ছিল দ্বিতীয় সম্প্রদায় ভুক্ত। এদের সংখ্যা ছিল 3,50,000। দেশের মোট জনসংখ্যায় প্রায় 1.5% ছিল অভিজাত সম্প্রদায়ভুক্ত। এরা ছিল সুবিধাভোগী শ্রেণী। ফ্রান্সের মোট জমির 20% ছিল এদের দখলে। এরা সরকারকে কোনো কর প্রদান করত না, কিন্তু প্রজাদের কাছে বিভিন্ন কর আদায় করত। অভিজাত সম্প্রদায়কে দুভাগে ভাগ করা হতো, দরবারি অভিজাত ও পোশাকি অভিজাত। তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই, তোমাদের পরীক্ষায় 2 নম্বরে দরবারি অভিজাত ও পোশাকি অভিজাত এসে থাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যখন আমি 2 নম্বরে প্রশ্ন উত্তর তুলে ধরবো, তোমাদের মধ্যেই প্রশ্নটা অবশ্যই থাকবে, তোমরা তখন দেখে নেবে। দরবারি অভিজাতরা রাজার বিভিন্ন কাজে এবং সামরিক বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলি একচেটিয়া ভোগ করত। তারপরে তোমরা পয়েন্ট করবে তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেট। ফ্রান্সের মোট জনসংখ্যার 97% এরও বেশি ছিল তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এদের মধ্যে ছিলেন শিক্ষক, ডাক্তার, বিভিন্ন চাকুরিজীবী, অধ্যাপক, শ্রমিক, মজুর ইত্যাদি বা প্রভৃতি। এই সম্প্রদায়ের মানুষরা রাষ্ট্র থেকে কোনো সুযোগ সুবিধা পেত না, কিন্তু অন্যদিকে রাষ্ট্রকে সমস্ত কর প্রদান করতে হতো। এখানে সমস্ত কর বলতে তোমরা অবশ্যই জানো, গ্যাবেল লবণ কর, টাইথ ধর্মকর, ক্যাপিটেশন, ভিটিএম, এই সমস্ত করগুলো যে ছিল সে সমস্ত কর অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের লোকরা বা মানুষরা প্রদান করত।
কাকে? না রাষ্ট্রকে প্রদান করত। এই আর্থিক শোষণ থেকে মুক্তি লাভের জন্য 1789-এর ফরাসি বিপ্লবে যোগ দিয়েছিল কারা? না এই সাধারণ মানুষরা। তাই নেপোলিয়ন বলেন যে অহমিকাই ছিল বিপ্লবের মূল কারণ। তারপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে। উপরোক্ত আলোচনার নিরিখে বলা যায় যে করভারে জর্জরিত তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা 1789 খ্রিস্টাব্দের বিপ্লবের পথ প্রশস্ত করেছিল। ঐতিহাসিক লাব্রুস এর মতে অষ্টাদশ শতকে ফরাসি কৃষকরা সর্বাপেক্ষা শোষিত হওয়ার ফলে ফরাসি বিপ্লবে অংশগ্রহণ করে। ঐতিহাসিক রাইকার বলেন ফরাসি বিপ্লব ছিল শ্রেণী সংগ্রামের ফলশ্রুতি। তাহলে আজ তোমাদের কাছে এই অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের পরবর্তী ভিডিওগুলি আমি তুলে ধরবো গুরুত্বপূর্ণ 4 নম্বর, 8 নম্বর, 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলি প্রত্যেকটি অধ্যায় ধরে। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো এবং বছরের প্রথম থেকে তোমরা ভালো করে পড়াশোনা করো।